ওয়ালাইকুম। সমসাময়িক ঘটনাবলীর উপর নির্মিত এসডিএস ফালতু কথায় আমি আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে আমরা খুব গুরুত্বপূর্ণ একটা কথা নিয়ে আলোচনা করতে চাচ্ছি। যে ব্যক্তি আমাদের সামনে এসেছেন তিনি সে ধরনের একজন ব্যক্তি। তার সাথে কথা বলি, দেখি তার কাছ থেকে আমরা কি জানতে পারি। ভাই প্লিজ আসুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনি আমার অনুষ্ঠানে আসছেন, আপনাকে অশেষ ধন্যবাদ এবং আপনাকে স্বাগত জানাই আমার অনুষ্ঠানে। জি, আসসালামু আলাইকুম। আপনি কি চিন্তা ভাবনা করে আমাদের অনুষ্ঠানে এসেছিলেন, আসছেন? প্লিজ। চিন্তা আর ভাবনা, এই দুইটা মিলে আমি একটা জিনিস আবিষ্কার করলাম আস্তে আস্তে, সেটা হচ্ছে হাইড্রোলিক। হাইড্রোলিক আবার কি জিনিস? হাইড্রোলিক তুমি চেনো না? হাইড্রোলিক তো আমি চিনি। এটা সাধারণত ক্র্যাং এ ব্যবহার করা হয় বা এক্সকেভেটরে ব্যবহার করা হয়, বা হাইড্রোলিক একটা লিকুইড পাওয়া যায় সেটা। এটা হাইড্রোলিক আবার কি? হাইড্রোলিক খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস। হ্যাঁ, প্রতিনিয়ত আমাদের প্রয়োজন পড়ে। বিশেষ করে এখন বর্তমান রাজনীতি চলছে। রাজনীতির মধ্যে ভোটের ইমেজ চলছে। হ্যাঁ, তো ভোটের ইমেজে আপনি হাইড্রোলিক মার্কা অনেক লোক পাবেন। হাইড্রোলিক মার্কার লোক তো হয় না, বিভিন্ন মার্কা থাকে। না না, মানুষের চরিত্র যে আছে ওইটাই হচ্ছে হাইড্রোলিক মার্কা। মানুষের চরিত্র হাইড্রোলিক মার্কা। যেমন যেমন দেখেন, আপনি 500 টাকা দেবেন, আপনার সঙ্গে থাকবো আমি। আপনি একটা আমাকে টি শার্ট দেবেন, একটা গেঞ্জি থাকবে না, আর যদি 500 টাকা থাকে আপনার দল আমি চেঞ্জ করে নিলাম। তারপর কেউ যদি আরো কিছু বাড়া দেয় তার দিকেই চলে যাব। এই মেলায় আমরা প্রচারণা নিয়ে ব্যস্ত থাকি এবং নানান ধরনের মিটিং মিছিলের মধ্যে হাইড্রোলিক মার্কাই আমরা নিজের পরিচয় দিয়ে থাকি। এই কারণে আমরা বললাম হাইড্রোলিক। হাইড্রোলিক মানে যেখানে ইচ্ছে সেখানে ব্রেক করা যায়, যেখানে ইচ্ছা সেখানে ব্রেক করা যায়। যেমন আমি কোনো ধরো কোনো দলীয়, সরি তুমি বলে ফেলাইলাম, আচ্ছা, আমি কোনো দলীয় মিছিলে যাচ্ছি, যেতে যেতে একজন প্রতিমধ্যে যদি দেখা হয়ে যায়, সে যদি বলে কোথায় যাচ্ছ বন্ধু, তখন আমি বলবো আমি অমুক দলের মিছিলে যাচ্ছি। তখন সে আমাকে বললো কত টাকা পাবে, তো বললাম 300 টাকা পাবো, এক প্যাকেট বিরিয়ানি পাবো, একটা পানির বোতল পাবো, একটা ক্যাপ পাবো, একটা টি শার্ট পাবো। বললো আমার কাছে এর থেকে লোভনীয় আরেকটি অফার আছে। আচ্ছা, কি অফার? যে এই দল দিচ্ছে আমাকে 800 টাকা করে। আচ্ছা, টি শার্টের দরকার নাই, ক্যাপের দরকার নাই, এবং দুপুরবেলা কাচ্চি বিরিয়ানি দেবে, আচ্ছা, সাথে একটা কোল্ড ড্রিঙ্কসের বোতল এবং পানি। তা আমি কি করলাম, যাইতে যাইতে ইউটার্ন মারে ওর সঙ্গে চলে গেলাম। বর্তমানে এরকম চলতেছে, আপনি বুঝাতে চাচ্ছেন? বর্তমানে এইটাই চলছে, আর এদেরকে আপনি হাইড্রোলিক বুঝাচ্ছেন। এই দিক থেকে হাইড্রোলিক বলছে। যেমন দেখেন, আপনি ইচ্ছা করলে জামা চেঞ্জ করতে পারেন 100%, যে কোনো সময় চেঞ্জ করতে, নোংরা হোক বা না হোক আপনার ইচ্ছা, ব্যক্তিগত ইচ্ছা। তো এখন হাইড্রোলিক মার্কা কিছু লোক আরো পাওয়া যাচ্ছে যারা বিগত দিনে অন্য দলের সাথে সম্পৃক্ততা ছিল, কিন্তু এখন চলে আসছে নতুন দলের সাথে। আসে সে নিজেকে সেই দলেরই লোক বলে সে দাবি করছে। এর মধ্যে আরেকটি জিনিস আমি দেখতে পাচ্ছি, হ্যাঁ না, এইটা নিয়েও একটি রাজনীতি চলছে। হ্যাঁ না মানে? মানে ভোটের গণভোট, সরি আমি বলতে ভুল করেছি, আপনি কিছু মনে করেন না। হ্যাঁ না, এই জিনিসটা নিয়ে খুব সুন্দর একটা রাজনীতি চলছে। কেন? এখানে তো রাজনীতির কিছু নেই। জি, এখানে রাজনীতির অনেক বড় জিনিস আছে। যেমন দেখেন, কিছু দল বলছে যে ভাই একটা জিনিস দেখেন, আপনার মার্কা বদনা মার্কা, আপনার মার্কা বদনা মার্কা, আপনি পরিচয় দেবেন কার? বদনার পরিচয়। বদনার পরিচয়, বদনার বৈশিষ্ট্য, যে ভাই আমি যদি জিতি তো এই বদনার মধ্যে এই ছিদ্র থেকে পানি আপনার সুন্দর স্পষ্ট ভাবে যাবে। এই বদনার মুখ বড় আছে, যখন আপনি এই যে টেপ কল চালু করবেন তো সুন্দর করে পানি ভিতরে ঢুকে যাবে এবং ব্যবহার করতেও সহজ হবে। বদনার বৈশিষ্ট্য আমি বলছি।
তো আপনি আপনার বৈশিষ্ট্যের বিষয়ে বলবেন নাকি বদনার ফ্যাক্টরির বিষয়ে বলবেন? যে ফ্যাক্টরিটা বিশাল বড় ভাই, এখানে প্লাস্টিক দেয়, এটা গলে গলে আসে, সুন্দর করে একটা বদনা হয়ে বের হয়, হাজার হাজার কোটি কোটি প্রতিদিন বের হচ্ছে। আপনি আপনি কার বৈশিষ্ট্য দেবেন, ব্যাখ্যা দেবেন? আমি বদনার বৈশিষ্ট্যগুলো বলবো, ভালো দিকগুলো না, ফ্যাক্টরির বিষয়ে বলবেন। ফ্যাক্টরির বিষয়ে বলা তো এটা তো ভাই আমাদের তো মানে প্রয়োজন নাই। তো এখন কিছু হাইড্রোলিক দলের মধ্যে কিছু নেতা কর্মীরা ভোটে দাঁড়িয়েছে এবং তারা তাদের নেতা পর্যন্ত যায় বলছে কি জানেন কি কি বলছো? বলছে যে দেখেন, না ভোটে ভোট দিবেন না, যদি না ভোটে ভোট দেন তবে আপনি ক্ষতিগ্রস্ত হবেন। আবার কিছু রাজনৈতিক দল যায় বলছে হ্যাঁ ভোটে ভোট দিয়েন, হ্যাঁ ভোটে ভোট দিলে আপনি যেমন উপকৃত হবেন, রাষ্ট্র উপকৃত হবে। দেখুন আমার কথা ভাই, যে আমি যে মার্কায় দাঁড়িয়েছি সেই মার্কা নিয়েই কথা বলি, এটাই তো স্বাভাবিক। এটাই স্বাভাবিক না? আমার মার্কা বদনা মার্কা, বদনা আছে ঘরে ঘরে ভোট দেবেন বাক্স ঘরে, ছোটকালে আমরা দেখছিলাম। তো বদনা মার্কা তো ভাই ভালো একটা মার্কা, তো বদনা তো সুন্দর একটা জিনিস। ওর যদি বৈশিষ্ট্য ব্যাখ্যা যদি করতে যান, ওর একটা তলা আছে, তলা থেকে তার বডি তৈরি আছে, বডি থেকে একটি হ্যান্ডেল বের হয়েছে এরকম ব্যাকা, ওই হ্যান্ডেল থেকে পানি পড়ে, তার মুখ গোল, এর ধরার জন্য সুন্দর একটা হাতল আছে। তো আপনি বদনার বিষয়ে বলেন না কেন ভাই? আপনি কেন বলবেন হ্যাঁ ভোট দেন, না, না ভোট এই দেন? বিষয়ে আমি একটু আপনাকে জি 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 জানাই বলুন দিই। বলুন বলুন বলুন। সেটা হলো, আপনি মার্কা নিয়ে দাঁড়িয়েছেন বদনা, বদনার বৈশিষ্ট্য, বদনার ভালো দিক সবকিছু আপনি বলতে পারেন, এটাই। এর সাথে গণভোট হচ্ছে, জি 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 গণভোটের বিষয়ে আপনি এটা বলতে পারেন, যে এর সাথে গণভোট হচ্ছে, গণভোটের কিছু ক্রাইটেরিয়া আছে, কিছু কিছু বিষয় আছে, এই বিষয়ের উপরে হ্যাঁ এবং না আছে। সেটা আপনার ইচ্ছা অনুযায়ী আপনি যেটা মনে করেন ভালো সেটাতেই আপনি সিল দিয়েন বা ভোট দিয়ে, এটাই স্বাভাবিক। হ্যাঁ, এটাই স্বাভাবিক। কিন্তু এটা বলা উচিত না যে আপনি না ভোটে ভোট দিয়ে, আমার বদনা মার্কায় ভোট দিবেন, আপনি না ভোটে ভোট দিয়ে, বা দেখা গেছে আমার বদনা মার্কায় ভোট দিবেন আবার হ্যাঁ ভোটে ভোট দিয়ে। এটা তো কিন্তু এটা আপনার রাষ্ট্র আপনাকে অনুমতি দেয় না, আর আপনার বিবেক আপনাকে অনুমতি দিচ্ছে না, আর এটা আপনার অন্তর এটাকে অনুমতি দিচ্ছে এটা না। হলো একান্ত জনগণের। আপনি বদনা মার্কায় দাঁড়িয়েছেন, আপনাকে আমি ভোট দিব কিনা সেটা আমার ব্যক্তিগত স্বাধীনতা। হ্যাঁ, ইভেন আমি হ্যাঁ এবং না কোন ভোটে ভোট দিব সেটা আমার ব্যক্তি স্বাধীনতা, আমার এখানে বিবেচনা। তবে হ্যাঁ, আপনি স্মরণ করায় দিতে পারেন যে হ্যাঁ ভোট বা না ভোট, যেটাই ভোট আপনি দেন না কেন, কি কারণে এই ভোটটা হচ্ছে, এটা সমস্ত দস্তাবেজ আপনি হয়তো বা পড়ে শুনাইলেন। হ্যাঁ, এই কারণে আপনাকে হ্যাঁ না ভোট দিতে হবে। আর নির্বাচনের জন্য তো আমি আছি বদনা মার্কায়, আমার মার্কায় আমাকে ভোট দিবেন, আমি আপনার কাছে হার্টেডলি রিকোয়েস্ট করতেছি যে আমাকে ভোটটা দিয়ে। এই ধরনেরই তো হওয়া উচিত। আপনি কি দেখলেন, দেখেন যে আপনি মনে করতেছেন একটা জিনিস দেখেন, এটা সংসদ নির্বাচন হচ্ছে, সংসদ নির্বাচন হচ্ছে না, নাকি অন্য কোনো নির্বাচন হচ্ছে? হ্যাঁ, প্যারেলে যখন নির্বাচন হয় তখন তাদের একটা লিস্ট থাকে, সভাপতি, সহসভাপতি, সাধারণ সম্পাদক, সহ সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক, সহ সাংগঠনিক, যেটা কোনো দুনিয়ার পদ থাকে। তখন তারা যায় বলে যে ভাই আমাকে ভোট দিচ্ছেন, সাথে আমার যে প্যানেলে আছে তাদেরকেও ভোট দিয়ে, প্যানেল না যারা প্যানেলে আছে তাদেরকেও ভোট দিয়ে। তো আপনারা এখন রাষ্ট্রীয় ভোটের মধ্যে, সংসদ নির্বাচন ভোটের মধ্যে ওইটাতেও প্যারাল তৈরি করে দিয়েছেন ভাই, হ্যাঁ ভোট দেন, না ভোট দেন। কেন? আমার বিবেক আল্লাহ আমাকে দেয় নাই, আমি কোনটা ভালো আমি জানি না। আমি যদি বিষ খাই তবে আমি মারা যাব, এটা আমি জানি, ঠিক আছে? তারপরেও কি আপনার জানানোর প্রয়োজন আছে তুমি বিষ খাইও না? না, কেন জানানোর প্রয়োজন নেই, কিন্তু কথা হলো যে খাবেন কি খাবেন না সেটা আপনার আমার ব্যক্তিগত, কিন্তু আপনার তো জানানোর দরকার নাই ভাই, এটা বিষ। আমার জানানোর প্রয়োজন আছে। হ্যাঁ, কিন্তু যদি বিষের উপকারিতা থাকে তবে আপনি বলতে পারেন যে বাবা তুই এটা খাইলে তোর অনেক উপকার হবে। তো সেরকম না, এই দুইটাকে সরাসরি যারা আমাদের বাংলাদেশের রাজনৈতিক দল আগামী জাতীয় সংসদ নির্বাচনে যারা প্রার্থী হয়েছেন এবং যারাই জয়লাভ হোক না কেন, অবশ্যই আমার মতে বিবেক সম্পন্ন যদি কোনো নাগরিক হয়ে থাকেন, যদি আপনি অবশ্যই আপনি পড়ে দেখেন হ্যাঁ আর নায়ের মধ্যে কি উপকার আছে আর কি ক্ষতি আছে। এইটা আমার আপনাদের কাছে করজোড়ে মিনতি, আপনারা অবশ্যই অবশ্যই পড়ে দেখেন আপনি হায় দিলে কি হবে আর নায়ে দিলে কি হবে, সেটা আপনার, হ্যাঁ সেটা আপনার একান্ত। আর দ্বিতীয় জিনিসটা বলছি সেটা হচ্ছে
আমরা ধরেন প্রায় 1971 সাল থেকে 2026 চলে আসলো, অনেক দিন হয়ে গেল। আগামী মাসটা হচ্ছে আমাদের আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, ঠিক আছে? তো মাতৃভাষার জন্য অনেকে জীবন দিয়েছে, তাদেরকে এখন থেকে আমরা স্মরণ করব, না হলে তো ভুলে গেলে আমরা তো আমাদের ভিতরে মনুষ্যত্ব বোধ থাকবে না। কিন্তু আমার একটা জিনিস আপনি বুঝিয়ে দেন তো ভাই, আমরা দালালি থেকে কি কখনো বের হইতে পারবো কি, বা কারো দাসত্ব থেকে বের হইতে পারবো কি? হ্যাঁ পারবো, হ্যাঁ, সময় লাগবে, সময় সম্ভব। সময় লাগবে। আর সেরকম মনোবল সম্পন্ন জনগণকে হতে হবে এবং লিডার হতে হবে সেরকম, আচ্ছা, যে সঠিক পথ নির্দেশনা দিয়ে আমাদের মতো জনগণ যারা আমরা আছি তাদেরকে সঠিক পথ নির্দেশনা দিয়ে নিয়ে যাবে। তাহলে আমরা অবশ্যই, কি বললেন আপনি, যে আমরা দাসত্ব থেকে কি ফিরে আসবো? অবশ্যই ফিরে আসতে পারবো যদি ওরকম নেতা হয়, ওরকম রাহবার হয়, আচ্ছা। রাস্তা দেখানোওয়ালা লোক হয়, তাহলে অবশ্যই ফিরে আসতে পারবো। এখানে সময় লাগবে, সময় লাগবে। হয়তো রাতারাতি বদলাবে না, হয়তো 10 বছর, 20 বছর, 30 বছর, 50 বছরও লাগতে পারে, হ্যাঁ। কিন্তু আমরা বের হয়ে আসতে আচ্ছা। পারবো। আর যদি মনোবল খারাপ থাকে বা পথ প্রদর্শকই যদি পথ ভুল ভ্রষ্ট নির্দেশনা হয়। দেয়, পথ ভ্রষ্ট করে দেয়, তাহলে তো আমরা আবারই ওই তলানির অতলে গহ্বরে ডুবে যাব। তো এখন আমি একটি কথা বলবো, সেটা হচ্ছে আমার খুব দুঃখের কথাটা বলবো, আর হয়তো আপনাকে খারাপও লাগতে পারে। তা আমার অনুষ্ঠানের সাথে এটা ম্যাচ করছি না, তারপরেও বলছি, আমাদের বাংলাদেশের জাতীয় ক্রিকেট টিম থেকে শুরু করে বিসিবি বা এর পরিচালনার ক্ষেত্রে যারা আছেন, তাদেরকে একটি জিনিস দেখছি, খুব গরম চলছে বর্তমান আবহাওয়া, সেটা হচ্ছে আপনার তামিম ইকবালকে দালাল বলেছে ভারতের, এই কারণে খুব সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে মোটামুটি সব জায়গায় গরম। কিন্তু ভাই একটি জিনিস, আর এর জন্য প্রতিটা ক্রিকেটার এর প্রতিবাদ জানিয়েছে যে জিনিসটা বলাটা উচিত হয়নি। কিন্তু ভাই মনের মধ্যে অনেক দুঃখ নিয়ে আমি একটি কথা বলতে যাচ্ছি। যখন হাদিকে হত্যা করা হলো, ঠিক আছে, তখন আমাদের বাংলাদেশের যে ক্রিকেট দল আছে বা ক্রিকেট টিম আছে অথবা ক্রিকেট পরিচালনার দলে যারা আছেন, তারা একটি বারের জন্য কি মানে সমবেদনা জানানোর প্রয়োজন মনে করেননি? প্রতিবাদ তো দূরের কথা, সমবেদনা জানানোর কি প্রয়োজন মনে করেননি? অথচ আজকে যারা নির্বাচক পদের মধ্যে আছেন, নির্বাচন করছেন কে কোন প্লেয়ার খেলবে, কে খেলবে না, কারা যাবে কারা যাবে না, কারা কোথায় কোন ফরম্যাটে খেলবে, কে টি-20-তে খেলবে, কে হচ্ছে টেস্টে খেলবে, কে হচ্ছে ওয়ানডেতে খেলবে, ঠিক আছে, সব কিছু জানায় দেওয়া হচ্ছে। কিন্তু আমাদের বাংলাদেশ থেকে এত এত বড় 2024-এ যে আপনার হচ্ছে বিপ্লব ঘটছিল, এই বিপ্লবের মধ্যে যারা সমমুখী যোদ্ধা ছিলেন বা আমাদের পথ প্রদর্শক ছিলেন, আমাদেরকে নিয়ে তারা কারফিউ ভেঙে সেই আপনার হচ্ছে সেই অবস্থা থেকে দেশটাকে তুলে নিয়ে আসতে চাচ্ছিলেন ভালো জায়গায়। কিন্তু সেরকম যদি কোনো ব্যক্তি মারা যায়, অথচ আমাদের বাংলাদেশ ক্রিকেট টিম থেকে কোনো ধরনের কোনো ওপিনিয়ন না পাওয়া যায়, কিন্তু তাদের যখন লেজে পা দেওয়া হয়েছে তখন কত ধরনের কথার বুলি ফুটছে। এই জিনিসটা আসলে আমি একটাই কথা বললাম ভাই, এটা আমার একান্ত ব্যক্তিগত ওপিনিয়ন, এটা কিন্তু আমার অনুষ্ঠানে ম্যাচও করছে না, অনুষ্ঠানে বলাটাও উচিত না, কিন্তু আমি এর তীব্র নিন্দা জানাচ্ছি আমাদের ক্রিকেট টিমকে, যে তারা হয়তো বা আমরা যেমন তাদেরকে ভালোবাসি তারা আমাদেরকে ভালোবাসে না। যদি ভালোবাসতো তবে হয়তো বা একটি বারের জন্য মুখ থেকে প্রতিবাদটুকু করতে পারতো অথবা সমবেদনা জানাইতে পারতো আব্দুল ওসমান হাদির বিষয়ে। কিন্তু আসলে আমরা দুর্ভাগ্য জাতি বা দুর্বল জাতি। ব্যাপারটা হলো যে হ্যাঁ, আপনি যেটা আপনি বলতে বলেন। যাচ্ছেন, যে আপনি যতটুকু বলছেন, একটা হলো দৃশ্যপটের সামনে, একটা হলো পিছনে। যারা সম্মুখ সারির সবাই তাকে দেখতে পারে, কিন্তু যারা পিছনের সারির তাদেরকে অনেকে নেপথ্যে থাকে, দেখতে পারে না। ইনারা মনে মনে ঘৃণা জানাইছেন, জ্ঞাপন করছেন, হয়তোবা খারাপ মনে করছেন যে এটা করাটা উচিত হয়নি, এই জিনিসটা এইভাবে যাওয়া উচিত হয়নি। যাই হোক, আচ্ছা, আমি একটা কথা বলে শেষ করে দিই, একটা হাদিস আছে, হাদিসটা বলে শেষ করে দিচ্ছি। আচ্ছা বলুন। একটা হাদিস আছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, সুন্দর একটি হাদিস। যদি তোমার সামনে কোনো ঘৃণার কাজ হচ্ছে বা খারাপ কাজ হচ্ছে বা কোনো ধরনের
বেবিচার হচ্ছে বা যে কোনো কিছু হচ্ছে, তোমার শরীরে যদি শক্তি থাকে তবে তুমি তোমার শক্তি থেকে তাকে প্রতিরোধ করো। যদি তোমার শক্তি না থাকে তবে তুমি তোমার মুখ থেকে বলো, মুখ থেকে বলো জিনিসটা খারাপ, মুখ থেকে বলো জিনিসটা খারাপ, আর শক্তি থাকলে ওটা প্রতিরোধ করো। আর সর্বনিম্ন যে জিনিসটা আছে সেটা হচ্ছে যদি এই দুইটাও না পারো তবে মনের মধ্যে ঘৃণা করো। তো মনের মধ্যে ঘৃণা করে আমাদের লাভ নাই ভাই। আমরা হারিয়ে ফেলেছি আমাদের একটি সুন্দর বিপ্লবী যোদ্ধাকে। সেলুট ওসমান হাদি, সেলুট ওসমান হাদি, সেলুট ওসমান হাদি। দর্শক, আজকে আমাদের অনুষ্ঠানে যে মেহমান এসেছিলেন, ইনি যে কথাগুলো বললেন, জানি না আপনারা কতটুকু পছন্দ করতেছেন। আর আপনাদের যদি কোনো কমেন্ট থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্টে জানেন যে আসলে এইসব যে ঘটনাগুলি ঘটতেছে এটা ঠিক কি না। ইট মিনস হ্যাঁ ভোটে আমি ভোট দিব কি না ভোটে ভোট দিব সেটা আমার একান্ত ব্যক্তিগত ব্যাপার। সেটা হলো দেশ রক্ষার চাবি আমার হাতে। তো ঠিক তদ্রূপভাবে বাংলাদেশ ক্রিকেটকে নিয়ে আমরা সামনের দিকে আগায় যাব। অবশ্যই সরকার প্রধান যে সিদ্ধান্ত নিয়েছেন বা নিচ্ছেন, সেই সিদ্ধান্তটাকে অবশ্যই আমরা মানে মাথার উপরে রেখেই চিন্তা ভাবনা করবো। প্রতিবাদ করতেই পারি, আমার মনে খারাপ লাগছে আমি বলতেই পারি, আর তার মনে ভালো লাগছে সে তো বলতেই পারে। এটাই তো রাজনীতি, আর এটাই তো গণতন্ত্র। বাক স্বাধীনতা সবারই আছে। আজকে এই পর্যন্ত দর্শক, আল্লাহ হাফিজ। আল্লাহ হাফেজ, থ্যাংক ইউ।